সুস্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়ে সরাসরি আয়োজনে। আজকে সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে আলাপ করব, রাজনৈতিক প্রসঙ্গ অবশ্যই। দিনের শিরোনামগুলো আগে বলবো, এরপরে অতিথিদের সঙ্গে পরিচিত হবে এবং আলাপে যাব। শিরোনামগুলোর মধ্যে আজকে প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই র্যাবের উপর নিষেধাজ্ঞা। বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আগে সংঘাত ভুলে আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান রেখেছেন রাষ্ট্রপতি। তিনি পাবনাতে নাগরিক সম্বোধনের কথা বলেছেন। কূটনীতিকদের প্রোটোকল প্রত্যাহারে প্রভাব পড়বে, এটা দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা নয়, ক্ষমতায় বসাবে জনগণ, আর বিদেশিরা ক্ষমতায় বসাবে এ কথা প্রধানমন্ত্রী কল্পনাও করতে পারেন না, তিনি চিন্তাও করেন না, এ কথা জনাব ওবায়দুল কাদেরের। নির্বাচনকালীন সরকারের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগ করা হবে, এটা বলেছেন এই মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের। আর কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে কোনো দেশের সাথে ঢাকার সম্পর্ক খারাপ হবে না, এই বক্তব্য দিয়েছেন আজকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এটা নিয়েও বেশ আলোচনা চলছে। আলাপ করবার জন্য স্টুডিওতে আজকে সরাসরি তিনজন অতিথি আছেন। শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হচ্ছি। রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা, স্বাগত আপনাকে। এবং রয়েছেন লেখক ও কলামিস্ট জনাব মাহমুদ রেজা চৌধুরী, স্বাগত আপনাকেও। কোথা থেকে শুরু করব? জনাব এম এ আজিজ, আপনি শুরু করুন। সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গগুলোর মধ্যে এখন নির্বাচনকালীন সরকার, কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি একটা ইঙ্গিত দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কাছে প্রেস কনফারেন্সে সেই ধরনের একটা প্রশ্ন রাখা হয়েছিল, উনি একটা ক্লিয়ার আউটলাইন দিয়েছেন। সেটি হচ্ছে যে যেরকম স্পেকুলেশন চলছিল, এটা আসলে প্রস্তাব না, কোনো প্রশ্নের উত্তরে এই কথাটাই বলা হচ্ছিল। প্রধানমন্ত্রী বলেছেন যে সংসদে যদি হয় কিছু সেরকম, তাহলে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মাধ্যমে হতে পারে নির্বাচনকালীন, সেটাও একটা সম্ভাবনা। আর বিএনপি প্রসঙ্গে বলেছেন যে তারা তো সংসদে নাই, সুতরাং ওইটা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। কী ইঙ্গিত এখান থেকে আপনি পেলেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচনকালীন সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম কথা হচ্ছে আমাদের সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কোনো কিছু নাই। এই সরকারই নির্বাচনকালীন সরকার হয়, পূর্ণাঙ্গ সরকারটাই। উনি হয়তো ক্যাবিনেট ছোট করতে পারেন, এক। দুই, তিনি পার্লামেন্টে না থাকলে মন্ত্রী হতে পারবেন না, এটাও সংবিধানে নাই। সংবিধানে টেকনোক্রেট মিনিস্টার 10% আছে, তাদেরকে উপদেষ্টা বানানো হয়। এবার এখন সরকারের উপদেষ্টা আছে না। তো এই জন্যই বলছি, এখন প্রশ্ন হলো বিএনপির দাবি, অর্থাৎ বিরোধী দল যারা আছে তাদের দাবিটা কিন্তু নির্বাচনকালীন সরকার না। তারা মূল দাবিটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন হয় এমন একটি সরকার, সেটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। আজকের লেটেস্ট যেটা শব্দ মির্জা গোলাম আলমগীর যারা উচ্চারণ করেছেন, তা আমার কাছে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার টরকার এটা বড় কথা না। বড় কথা হচ্ছে তারা কনভিন্স হতে চায় যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এমন একটা সিস্টেম তারা চায়। আমার বক্তব্য হচ্ছে যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বললেন, আপনি যেটা বললেন, আজকের বিবিসিতে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আপনি যেটা বললেন যে আজকেই প্রকাশিত, আগে রেকর্ড করা, তিনি বলেছেন যে আমেরিকা হয়তো আমাকে ক্ষমতায় চায় না। হ্যাঁ। দ্বিতীয়ত, গত পার্লামেন্টের 10 তারিখে পার্লামেন্টের সংসদে তিনি বলেছেন আমেরিকার সরকার ওলট পালট করে দিতে পারে। হ্যাঁ। এদিকে দেখেন বিদেশি কয়েকটি 5-6টা এম্বাসির উপরে আপনার বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা। হ্যাঁ। তো এখন জেনেভা কনভেনশনে 1949 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে সেখানে কিন্তু হোস্ট কান্ট্রি ডিপ্লোমেটদের নিরাপত্তা দিবে, ভিয়েনা কনভেনশন। হ্যাঁ। তো সেখানে আপনার এমবেসির রাষ্ট্রদূত বা হাইকমিশনার তারা গাড়িতে পতাকা এবং তার লোগো লাগাইতে পারবে গাড়িতে এবং বাসায়। তো এখন প্রশ্ন, অনেক দেশে সেটা নাই। ওকে, হোয়াট ইজ ইউর পয়েন্ট? আমার পয়েন্টটা হচ্ছে অনেক দেশে নাই, কারণ যে দেশে ধরেন অনেক দেশে তো এখন জেলখানায় উঠে যাচ্ছে, সে দেশে তো দরকার নেই।
তা আমাদের দেশে হঠাৎ করে এই সময় টলা, এটা তো এটার সাথে এটাকে আপনি একটু কোরিলেট করছেন এবং সিগনিফিকেন্ট মনে করছেন? জি, আমরা প্রথম পার্টে সব তিনজনের বক্তব্যই নিব। আপনি কিভাবে দেখছেন প্রধানমন্ত্রী যে মানে স্পেকুলেশন তো হয়েছে, আলোচনার তো কিছুটা হয়েছে যে জেনারেল সেক্রেটারি হঠাৎ করে কেন বললেন যে নির্বাচনকালীন এরকম হতে পারে যদি তারা নির্বাচনে আসে। হ্যাঁ, তারপরে আবার বললেন অন্য নেতারা এটাকে এক্সপ্লেন করলেন যে এটা কথার কথা, প্রশ্নের উত্তরে বলেছেন, এরকম কোনো স্পেসিফিক কোনো প্রস্তাব নেই, আওয়ামী লীগ কোনো ভাবনা নেই। প্রধানমন্ত্রীও বিষয়টা একটু ক্লিয়ার করেছেন, উনি আবার কিছু জিনিস রিলেট করেছেন। না, এম এ আজিজ ভাই যে কথাগুলো বলেছেন এখানে আপত্তির কিছু নাই, কিন্তু তিনি ভাবা কথা শোনা কথা নিয়ে বাক বিস্তার করেছেন। এই জায়গায় আমার বক্তব্য রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন 2004 সালে 21শে মে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর ওপর যখন সিলেটে আক্রমণ হয়, তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, তখন জঙ্গিবাদের বিস্তার কি ভয়ঙ্কর পর্যায়ে ছিল এটা আমরা জানি। তখন এই যে বাড়তি নিরাপত্তা, বাড়তি শব্দটি কিন্তু আগে যুক্ত আছে, জি, তখন থেকে কিন্তু এটা যুক্ত হয়েছিল। এই পরবর্তীতে এই 19 বছর যাবৎ কিন্তু এই প্রক্রিয়ায় চলে এসছে। তা স্বাভাবিক কারণে এখন বাড়তি নিরাপত্তার যে ব্যাপারটি সেটা যখন আলোচনায় আসছে, আমার ধারণা এখানে গণমাধ্যমকে সম্পূর্ণরূপে ব্যক্ত করা কিংবা গণমাধ্যমকে এটা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় ঘটেছে বলে আমার মনে হয়। না, কিন্তু ফরেন সেক্রেটারি যেটা বললো এটা কি ক্লিয়ার করেছে? না, সেটা পরবর্তীতে এসছে। আমি বলি আপনাকে, আমি তো কোনো কোনো গণমাধ্যমে স্কলে দেখলাম যে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। মানে এগুলো সর্বাংশ নয়, এটা তো অর্ধসত্য। তা সেই জায়গাতে আরও বেশি মনোযোগী হলে এই কথাগুলো আসতো না। এবং আমি মনে করি যে ভিয়েনা কনভেনশন 1961 সালের যে কথাগুলো বললেন, সেখানে কিন্তু আমি গুগলে সার্চ করলে যে কেউ দেখতে পারবে যে সেখানে কূটনীতিকদের নিরাপত্তার ব্যাপারে কী বলা আছে। বাংলাদেশে এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি। এবং সেক্ষেত্রে আমি তো মনে করি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ওয়াশিংটন ডিসিতে যিনি মুখপাত্র হিসেবে প্রতিদিন প্রেস ব্রিফিংয়ের মুখোমুখি হন, তিনি এখন যে দায়িত্বে আছেন, তিনি স্পষ্ট করে বলেছেন এটা তো কূটনীতিতে কি কি আছে সেই অনুযায়ী চলবে। অতএব এখানে তো আর বাড়তি কোনো কনফিউশনের কিছু নাই, কনফিউশনের কিছু নাই। জি, এটা আমার কাছে মনে হয়। জনাব মাহমুদ রেজা চৌধুরী। ধন্যবাদ জহির আপনাকে। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এগুলা চর্বিত চর্বণ বিষয়, বহু যুগ ধরে চলছে, আমরা করছি। সুভাষের একটা কথা এখানে বলছে, জঙ্গিবাদ একটা সময় বাংলাদেশে জঙ্গিবাদের তাণ্ডব হয়েছে এবং তারপর নিরাপত্তা বিষয়টা জোরদার করা। না, উনি স্পেসিফিক বলেছেন জানোয়ার চৌধুরীর উপরে হামলা হয়েছে, সেই প্রসঙ্গে সেটার পরেই এই জিনিসটা হয়েছে। এখন সামগ্রিক অর্থে আমি রাজনীতিকে না, ওইটা রেফারেন্স হিসেবে এসছে, কিন্তু ওইটার পরেই বাড়তি নিরাপত্তার বিষয়টা বন্ধ। হলি বেকারির পরে এখানে যে এই রেজিমের যে বাড়তি নিরাপত্তা, হলি বেকারির পরে তাদেরকে প্রোভাইড, যে ঘটনার পরেই হোক, যে একটা এক্সট্রা নিরাপত্তার জন্য সরকার তৎপর হয়েছে এবং সেটা দেয়া হয়েছে বিদেশি কূটনীতিকদের। এখন আমি কখনো রাজনীতিকে রাজনীতির আয়না দিয়ে দেখি না, আমি দেখি সমাজ বিজ্ঞানের আয়না দিয়ে। আমার কাছে মনে হয়েছে আমাদের পুরো সমাজ ব্যবস্থাটাতেই আমাদের মধ্যে সহনশীলতা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং ধৈর্য এবং বিনয়, এগুলো কিন্তু উঠে যাচ্ছে। এর ফলে আমরা যদি জঙ্গিবাদের সংজ্ঞা খুঁজি, জঙ্গিবাদ বলতে আমরা কি বুঝাই, সেটালে আমরা দেখব যে আমরা প্রত্যেকেই মোটামুটিভাবে ছোট বড় জঙ্গি, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। কিন্তু আমাদের মধ্যে এই মনোভাবটা এবং এই দৃষ্টিভঙ্গিটা যদি পরিবর্তন করতে পারি, তাহলে রাজনীতির এই সমস্যাগুলো অনেকাংশেই কমে যেতে পারে। কিন্তু সেখানে আমরা যে বিষয়টা আলাপ করছি হচ্ছে যে আমরা যেটাই করতে চাই না কেন, যে নিরাপত্তায় দিতে সবার আগে আমাদের বুঝতে হবে আমাদের দেশের সাধারণ মানুষ কতটা নিরাপদ সব দিক থেকে। সেখান থেকে আসবে অন্যান্য প্রসঙ্গের প্রয়োজন কতটুকু, গুরুত্ব কতটুকু এবং সেগুলোকে কীভাবে প্রয়োগ করব আমরা। না, কিন্তু আমরা যে বিষয়টা আলাপ করছিলাম, যে এখানে আলাপ করছিলাম নির্বাচনকালীন প্রসঙ্গটা নিয়ে, কিন্তু চলে এসেছে প্রাসঙ্গক্রমে যে ফরেন ডিপ্লোম্যাটস যারা আছেন, ইম্পর্টেন্ট কিছু ডিপ্লোম্যাটস, তাদেরকে
প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এখানে ভিয়েনা কনভেনশন নিয়ে একটা আলোচনা আছে। ভিয়েনা কনভেনশনে কতটুকু পারমিসেবল, কতটুকু নয়, এখানে কি বাড়তি দেওয়া হয়েছে, সেগুলো বিতর্কের বিষয়। তা আপনি একজন অ্যানালিস্ট হিসেবে কি মনে করেন, বিষয়টা কি ওই ভিয়েনা কনভেনশনের মধ্যে সীমিত, নাকি এই সময়ে এই সিদ্ধান্তটি বা এই আলোচনাটি কেন গুরুত্বপূর্ণ হয়ে আসলো? এটা ভিয়েনা কনভেনশনের মধ্যেই সীমিত না। এই বিষয়ে এই ধরনের কথাবার্তা বলার পেছনে একটা কাজ করছে যে বর্তমান রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন। উনি দেখছেন যে প্রেজেন্ট যে ওনার যে স্ট্রাকচার বা এস্টাবলিশমেন্ট, সেটার পক্ষে বিদেশিরা যারা যারা আছে, যাদের কথা বলা হয়েছে, তারা কতটা সহায়ক ভূমিকা মানে পালন এখানে একটু করবে। ইঙ্গিতবহ মনে করছেন রাইট, আপনি? এটা একটা জি, ইঙ্গিতবহ। জি, জনাব সুভাষ সিংহ, মানে জিনিসটা একটু মানে বাড়তি দিলাম বা কম দিলাম বা রিজনেবল দিলাম, কনভেনশন অনুযায়ী দিলাম, ওইটাই কি আলোচনার বিষয়, নাকি এখানে কোনো সিগনিফিকেন্স আছে এই সময়ে? মানে কূটনীতিক যারা বাংলাদেশে বসবাস করছেন, তারা যতটা না উদ্বিগ্ন, আমরা বাইরের যারা সাধারণ জনগণ কিংবা আমরা একটু নিজেকে থেকে জ্ঞানী ভাবি, তারাও অধিক বেশি উদ্বিগ্ন। তাদের কাছে কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি, মানে না, ওইভাবে না, লোকাল। আপনি যদি দেখেন, আপনি যদি কূটনীতিক শিষ্টাচার বিষয়টা যদি হিসেবই করেন, তা ওই ভিয়েনা কনভেনশনেই বলা আছে যে সে কতটুকু করতে পারবে, কতটুকু করতে পারবে না। আপনি যে দেশে দায়িত্ব পালন করছেন, যে দেশের প্রতিনিধিত্ব করছেন, সেখানে আপনার কিন্তু ওই জায়গাটা কিন্তু পরিষ্কার রাখতে হবে, এবং সেখানে আপনি আগ বাড়িয়ে ওই দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু আপনি মত প্রকাশ করতে পারেন না। এখানে জনাব মাহমুদ রেজার কথা যদি একটু নিয়ে আমরা যদি রিলেট করতে পারি কিনা, কিন্তু আমরাই স্পেসটা তৈরি করে দিচ্ছি কিনা। এখন আমরা এটাকে ডিগ্রি দিয়ে মাপছি যে কম না বেশি, কিন্তু তারা যে ফরেন যারা ডিপ্লোম্যাটস আছে, তাদের কতটুকু তাদের সীমারেখা, ওই সীমারেখার বাইরে যাবে বা ভেতরে থাকবে কিংবা পেছনে যাবে, এই স্পেসটা কে তৈরি করছে? না, খুব আপনার এই কথার মধ্যে কিংবা আপনার এই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর একেবারে স্পষ্ট। এখন পূর্বতন যিনি রাষ্ট্রদূত ছিলেন, আমাদের জাপানের যিনি রাষ্ট্রদূত, তাকে কোনো এক প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল যে দিনে ভোট রাতে ভোট এই সমস্ত কথা, কিংবা রাতে ভোট হয়েছে, সে সোজা সাপটা যে কথাটি বলেছিলেন যে রাতে ভোট কোথাও হয়েছে আমি শুনি নাই। এটা আবার এম এ আজিজ ভাইরা এটাকে ওইভাবে লিঙ্ক করে নিয়ে যে হ্যাঁ উনি তো বলেছেন রাতে ভোট হয়েছে। একটু শুনি, মানে এই ব্যাখ্যার ক্ষেত্রে আমি বিরতিতে যাব, একটু শুনি তারপরে আলোচনা। জি, হ্যাঁ, উনি যে আমার রেফারেন্সটা দিলেন, কেন এটা ভালো, আমি ভালো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তাকে প্রশ্ন করা হয়েছে যে রাতের ভোট বাংলাদেশে, রাতের ভোট, দিনের ভোট রাতে হয়, এটা শুনে নেই উনি কথা। তিনি বলেছেন আমিও শুনেছি। আমি আশ্চর্য হয়েছি, আমি রাতের ভোট, দিনের ভোট রাতে হয়, আমি এটা শুনেছি, আমি আশ্চর্য হয়েছি। এই হলো তার ল্যাঙ্গুয়েজ। শুনি নাই এ কথা বলে নাই। আমি ওই অনুষ্ঠানে না শুনি নাই বলতে বলছেন যে এই দেশে এরকম ঘটনা ঘটছে, আপনি আগে অন্য কোথাও ধরনের, সেটাই বলছে উনি বলছে আমি অন্য দেশে কোথাও শুনি। হ্যাঁ, সেটাই ওই উনি ব্যাখ্যা যেন আজিজ ভাইরা টেনে পজিটিভ নিয়েছেন। অর্থেই বলছে। উনি ওইটা বলছে যে এটাই বলতে চাইছে যে বাংলাদেশে He's surprised. হ্যাঁ দিনের ভোট রাতে হয়, এটা পৃথিবীর কোথাও হয়। ইন্টারেস্টিং। আবার কিন্তু ব্যাখ্যার একদম অব্যাখ্যা হলো না, এই প্রসঙ্গে থাকবো, ব্যাখ্যা করতে যে আবার অব্যাখ্যা করব, আসবো এই প্রসঙ্গে আসবো। জনাব এম এ আজিজ, আপনি প্রসঙ্গটি তুলেছিলেন যে বিদেশি অ্যাম্বাসাডার্সরা অথবা ডিপ্লোম্যাটরা এখানে যে অভ্যন্তরীণ বিষয়গুলোতে তাদের যে পার্টিসিপেশন, তাদের যে ওপিনিয়ন, এগুলো সীমার মধ্যে থাকে কিনা, এই আলোচনা দীর্ঘদিন ধরে আছে। রাজনীতিগুলো একটা সুবিধাবাদের মধ্যে থাকে, যখন পক্ষে যায় তখন তারা এন্ডোর্স করে, যখন পক্ষে যায় না তখন আবার তাদের বিরুদ্ধে বলে। আপনি রেফারেন্স হিসেবে আনলেন জাপানি আগের রাষ্ট্রদূতের কথা। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন এখানেও কিন্তু কনসিস্টেন্সির অভাব আছে। জাপানি আগের রাষ্ট্রদূত বলে গেছেন, কিন্তু এখানে প্রাইম মিনিস্টার যখন সফর শেষ করলেন তারপরে কিন্তু নতুন জাপানিজ অ্যাম্বাসাডার যখন প্রেস কনফারেন্স করছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের রাজনীতির ব্যাপারে, উনি বলেছেন যে অভ্যন্তরীণ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এবং আপনি দেখবেন যে জাপান ট্যুরের সময় যে জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে, সেই জয়েন্ট স্টেটমেন্টেও কিন্তু জাপান বাংলাদেশের গণতন্ত্র, অভ্যন্তরীণ রাজনীতি, মানবাধিকার ইত্যাদি এসব বিষয়ে কিন্তু কোনো কমেন্ট রাখেনি। তো বিষয়টা কি, মানে এটা কোন দৃষ্টিতে আপনি বিচার করবেন? এটা কি সুবিধাবাদের উপরে বিদেশি রাষ্ট্রগুলো? জাপানের বিষয়টা কিন্তু আলাদা। জি, জাপান এখনো কিন্তু দেখেন, একটা ড্রাইভার যদি একটা ড্রাইভারকে সাইড দেয় গাড়ি, তারা কিন্তু মাথা নুয়ে এটার জানায়, কৃতজ্ঞতা জানায়। এরকম ভদ্র জাতি এখনো কিন্তু, তারা উন্নত এই জন্যই হয়েছে। তারা কিন্তু
এই ডিপ্লোম্যাটিক শিষ্টাচার এটাকে কিন্তু অনুসরণ করে। কিন্তু ওই দিনে যে প্রশ্নটা হয়েছিল, প্রশ্নটা হতে পারে অ্যাম্বাসেডর সাহেব যে উত্তরটা দিয়েছেন যে এরকম দিনের ভোট রাতে হয় পৃথিবীতে কোথাও হয়, এটা আমরা হয়েছে বলে শুনি নাই। শুনি নাই। তো ইনডাইরেক্টলি হয়তো এও হতে পারে যে ওনার এই শব্দ চয়নটা হঠাৎ করে এই প্রশ্নের হয়তো সম্মুখীন হবে, কারণ আলোচনার বিষয়বস্তু কিন্তু উন্নয়ন ছিল, অন্য ইস্যু ছিল। জি। এই জন্য ভাষার কারণে কিন্তু এটা এন্ডোর্স হয়ে গেছে, বক্তব্যটা এরকম হয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে যে ওভারঅল যে আমাদের ডিপ্লোম্যাট ছোট বড় যারা আছে, বিশেষ করে বড় দেশগুলা, আমাদের সব পার্টি, ধরেন বড় যদি দুটো পার্টির কথা বলে, বিএনপি বলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বলে বিএনপি, জি। যে ইয়ার রাষ্ট্রদূতদের বারান্দায় ঘোরে, দুই পার্টি ঘুরছে। আরে বিএনপি তো তাও এখানে অ্যাম্বাসিড না, যায়। দুই পার্টি ঘুরছে এটা বলে তো হবে না। এখন তো প্রধানমন্ত্রী যেইভাবে বলছেন, উনি তো একেবারে স্টান্ড অ্যান্ড স্ট্রং মেসেজ দিয়ে দিচ্ছেন যে যারা আমাদের স্যাংশন দিচ্ছে আমরা তাদের কাছ থেকে কিছু কিনবো না। স্যাংশন, এটা তো ওনার গোস্বার কথা আমার কাছে মনে হয়েছে। এটা তো ল্যাঙ্গুয়েজ হইতে পারে না। উনি স্যাংশন দিলে উনি ওই দেশের কিছু কিনবে না। এখন যদি আমি প্রশ্ন করি, আমাদের প্রবাসীগুলো যদি বের করে দেয়, উনি তো ডাইরেক্টলি আমেরিকা বুঝাইছে। আমাদের ইউরোপে সব ইউরোপে 52% এক্সপোর্ট হয় গার্মেন্টস, আমাদের এক্সপোর্টের মধ্যে 85% আর্ন করে এক্সপোর্ট থেকে। যদি এগুলো বাদ দিয়ে দেয় কি করবেন? বোঝা গেছে। জনাব সুভাষ সিংহ রায়, এদিকে উনি রাগ করে, অভিমান করে অথবা বিরক্ত হয়ে এই কথাগুলো বলেছেন নাকি উনি মিন করেছেন? মানে এটা তো আত্মমর্যাদার প্রশ্ন। ওনার তো ইতিহাস জানা এম এ আজিজ ভাইয়ের। এখন এম এ আজিজ ভাই মাঝে মাঝে যে ছলাকলার কথাবার্তাগুলো উপস্থাপন করে, সেরকম আমি কিন্তু বিস্মিত হই। কারণ আপনি জানেন যে 1971 সালে মার্চ মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যিনি রাষ্ট্রদূত ছিলেন জোসেফ ফারল্যান্ড, তিনি বঙ্গবন্ধুর সাথে ধানমন্ডি 32 নম্বরে দেখা করতে গিয়েছিলেন। একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপকে যদি 90 বছরের জন্য তার দেশকে লিজ দেওয়া হয়, তাহলে তিনি তার দেশ এই আন্দোলনের পক্ষে থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে থাকবে, অর্থাৎ বাংলাদেশের পক্ষে থাকবে। বঙ্গবন্ধু সরাসরি উত্তর দিয়েছিলেন, আপনি যে সমস্ত দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করে এসেছেন, আপনি নিজের কাছে নিজে খোঁজ নেন, সেই সব দেশে আপনি সামরিক শাসন জারি করার পথ তৈরি করে এসেছেন। আমাকে এগুলো বোঝাতে আসবেন না, আপনার কাজ আপনি করুন। তা এটা তো আত্মমর্যাদার প্রশ্ন। আপনার মনে আছে যে বিল ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন যখন 96 থেকে 2001-এর সরকারের সময়, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়, তিনি তো স্পষ্ট অবস্থান নিয়েছিলেন যে বাংলাদেশের মাটির তলে নাকি গ্যাস ভাসছে, সেই গ্যাস রপ্তানি করার ক্ষেত্রে অবস্থান তৈরি হয়েছিল এবং এখানে কিন্তু নানান রকম দেশের ঐক্য হয়ে গেছিল। মাননীয় প্রধানমন্ত্রী সে ব্যাপারে তিনি কর্ণপাত করেন না। তিনি বলেছেন যে বাংলাদেশের 50 বছরের মজুদ না রেখে আমি গ্যাস রপ্তানি করব। স্ট্রং পজিশন। যে জনাব মাহমুদ রেজা, এই ব্যাপারে আপনার কি মূল্যায়ন? আমার মনে হয় প্রত্যেকটা রাষ্ট্রের প্রধানদের নিজের রাষ্ট্রের সার্বভৌমত্ব, সম্মান, এই সব কিছুকে অক্ষুণ্ণ রাখার 100% অধিকার আছে এবং সেই অনুযায়ী রাষ্ট্রের নির্বাহী প্রধান এই যে কোনো কথা সে বলতে পারে, সিদ্ধান্ত নিতে পারেন। এটা তার এখতিয়ারভুক্ত, এটা তার গণতান্ত্রিক রাইট, এটা তার মানবিক রাইট, এটা তার সামাজিক রাইট, এটার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। এখন প্রধানমন্ত্রী যদি বলেন যে যাদের আমাদেরকে স্যাংশন দিচ্ছে সেই সব দেশ থেকে আমরা কোনো কিছু কিনবো না, তাহলে একটা প্রশ্ন, আজকের আমার একটা লেখায় লিখেছি, একটা প্রশ্ন মনে জাগে, সেটা হচ্ছে আমাদের আমদানি এবং রপ্তানি এই দুটোর ভিতরে কোনটা বেশি আমরা করি? আমরা কি বেশি রপ্তানি করি নাকি আমদানি করি? এখন যদি ধরে নেই আগামীকাল থেকে আমি বললাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি ভারতও আছে এই এটার মধ্যে, কিন্তু ভারত থেকে আমি কিছু কিনবো না। কেন? ভারত কি স্যাংশন দিয়েছে? ভারত যদি স্যাংশন, মানে কথা হচ্ছে যদির প্রশ্ন, যদি কোনো কারণে ভারত একটা স্যাংশন দিয়ে দেয়, তাহলে আমি মনে করেন ভারত বাদই দিলাম, যুক্তরাষ্ট্রের কথাই বলি, যে যদি কোনো একটা নতুন স্যাংশন দেয়, এটা তো জানি না, হ্যাঁ, তো সেটা যদি দেয় তাহলে আমি ওখান থেকে কিছু কিনবো না। কিন্তু এটা কি বাস্তবে সম্ভব হবে কিনা? বা কারণ যুক্তরাষ্ট্র একটা বিরাট অঙ্কের পোশাক আমাদের দেশ থেকে নেয়। ক্লিয়ার, মানে এটা অত রিয়েলিস্টিক মনে হচ্ছে না আপনার কাছে। আমি একটা কথা বলি আপনাকে, জিজ্ঞেস করি, সেটা হলো যে ধরেন স্টেট ডিপার্টমেন্ট তো হামেশা স্টেটমেন্ট দিচ্ছে
অ্যাম্বাসেডার বলছে, অথবা ওইখানেও আমরা শুনছি যে বাংলাদেশের ইউএসের ডিজায়ার হচ্ছে টু সি এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বা ইত্যাদি, পার্টিসিপেট ইলেকশন ইন বাংলাদেশ। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের হয়ে আমরা কি আমেরিকান কোনো ইলেকশনের ব্যাপারে কি একটু ডিজায়ার এক্সপ্রেস করি বা করার অবস্থা কি আছে? না, করি কিনা সেটা বড় প্রশ্ন, করার অবস্থানই নাই। আমেরিকার কোনো অবস্থানই নাই যে আমেরিকার নির্বাচন ব্যাপারে আমি বলবো আমি ফ্রি অ্যান্ড ফেয়ার চাই। একইভাবে আমেরিকারও কোনো অধিকার নাই আমার ব্যক্তিগত অভিমতে, মানে ডিজায়ার করার ইচ্ছা নো, আমেরিকার কোনো ডিজায়ার করার কোনো রাস্তা নাই। আমার দেশে আমার নির্বাচন ফেয়ার হবে কি আনফেয়ার হবে এটা সিদ্ধান্ত নেবে দেশের রাষ্ট্রের জনগণ, দেশের রাষ্ট্রের সংবিধান, দেশের রাষ্ট্রের অন্যান্য মেশিনারিজ। আমেরিকার তো বলার কিছু নাই। অতএব আমেরিকারও এটা ঠিক না আমার দেশে কি হচ্ছে কি হবে এটাকে নির্দেশ করা, আর আমারও সেটা ঠিক না বলা। জনাব এম এ আজিজ, তো সেক্ষেত্রে এটা তো খুব ভেরি ক্লিয়ার। এখন এই মানে কি বলে যে এই নীতি অবস্থান তো আমরা সবাই মানি বুঝি, কিন্তু আবার তাদের মতামতকে তো আমরা গুরুত্ব দিচ্ছি। এবার গুরুত্ব দিচ্ছি হচ্ছে আমাদের তাদের টার্গেটটা desire হচ্ছে মূলত নিয়ে আলোচনা করছি। সরকারে যাওয়া। রাজনীতিটা এখানে দেশ জাতির ইন্টারেস্টটা গৌণ। স্বাধীন দেশে রক্ত দিয়ে দেশ স্বাধীন হলো, এই আওয়ামী লীগ বিএনপি বড় সংগঠন দুটি দলই যে অ্যাম্বাসিডারে ধর্ণা দেয়, তাদেরকে ওয়েলকাম করে, তো তাদেরকে সুযোগ করে দেয় কথা বলার। দোষ তো তাদের ঘাড়ে চাপালে হবে না। আমরা স্বাধীন দেশ হিসেবে, স্বাধীন দেশের নেতা হিসেবে আমরা কতটুকু ভাবি? সরকারে থাকলে তো সরকারি পার্টিরা থাকে এইসব নেগোশিয়েট করার জন্য, বিরোধী দলে থাকে না, বিরোধী দল হেঁটে যায়, হ্যাঁ, বিরোধী দলের অফিসে আসে। কিন্তু এই গ্লোবাল ভিলেজে আপনার যে গিভ অ্যান্ড টেকের যে সম্পর্ক, সেখানে কি আপনি অন্যের মতামতকে উপেক্ষা করার মতো সেই সার্বভৌম অবস্থান সব দেশের কথা, যে বাংলাদেশ বলে কথা না, আপনি যখন আইএমএফের কাছে যাচ্ছেন বা আপনি যখন আমদানি রপ্তানির মানে ইয়ে করছেন, ব্যবসা করছেন বা কেনা বেচা করছেন, তখন কি আপনি তো একক কোনো সত্তা নয়, আপনি তো একটা সামগ্রিকভাবে আপনার অবস্থা। না, ঠিক আছে, We are সেখানে interdependent. সেখানে আপনি যেটা বললেন এই বিষয়টা হলো অর্থনৈতিক বিষয়, বাণিজ্যিক বিষয়। সেখানে আমি নেগোশিয়েট করব, আমি বলছি কিভাবে ডিফাই হ্যাঁ, করবেন? নেগোশিয়েট করব। চৌধুরী বলছিলেন না, একটা ছেড়ে পলিটিক্সে এখানে সারা পৃথিবী জুড়েই আপনি দেখেন, ইভেন নেপালেও তো আমার কোনো অ্যাম্বাসেডার তো আমার তার দেশের পলিটিক্স সম্পর্কে কথা বলে না, বাংলাদেশে করে। বাংলাদেশে একটা দেশের রাষ্ট্রের সেক্রেটারি এসে পলিটিক্স আমাদের দেশে তছনছ করে দিয়ে যায়, আমরা ওয়েলকাম করি, আমরা দেখি। হ্যাঁ, আবার আমাদের দেশের দেখেন হেঁটে হেঁটে ওপেন স্টেটমেন্ট দিয়ে বলি অমুক দেশ আমার পক্ষে আছে, অমুক দেশ আমার পক্ষে নাই, অমুক দেশ, এই যে প্রধানমন্ত্রী বললেন যে আমেরিকা চায় না যে আমি ক্ষমতায় থাকি, হ্যাঁ, এখানে তারা অসাংবিধানিক সরকার চায়, এগুলো কত বলেছে। কিন্তু আবার বিএনপি গ্লোবাল বাস্তবতাকে তো অস্বীকার করা যাবে না। আপনি যখন পাকিস্তানের আলোচনা করেন তখন তো এই আলোচনা আপনি একটু রেফারেন্স হিসাবে দিচ্ছিলেন যে পাকিস্তানে ইমরান খানের পতন হয়ে গেল এবং এটার পেছনে নেপথ্য কলকাঠি কারা নেড়ে, কলকাঠি নেড়েছে ওই দেশের ভিতরে। যদিও ইমরান খান আবার আমেরিকার এক দূতকে কিন্তু দায়ী করেছে, তাকে যখন সরকার থেকে ফেলে দেওয়া হলো তখন সে আবার বলছিল যে অবকে এটা নাড়াচাড়া করে দিয়ে গেছে। এটা তো উন্নত দেশগুলো এটা হচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের মতো দেশের পলিটিশিয়ান এরা পুরোপুরি আমি বলবো যে 80% নির্ভর করে বিদেশের উপরে, বিদেশি সাহায্যের উপরে ক্ষমতা যাওয়ার জন্যে, ক্ষমতায় থাকার জন্যে। এটি হলো দুঃখজনক। আপনি আপনার রাজনীতি করেন, জনগণের উপর নির্ভর করেন তা না। এখন ধরেন দুই দেশে আছে, দুটো রাজনৈতিক দল আছে, সরকার কোনো বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সরকার কোনোভাবেই সরকার থেকে নামতে চায় না, বিরোধী দল কোনোভাবেই আর বিরোধী দলে থাকতে চায় না। এই জায়গায় সমাধানটা কি? না, আমি আজিজ ভাই তো সব কথা তো বিরোধিতা আমি করি না, কিছু কিছু কথা তো মাঝখানে ফট করে ভালো কথা বলে ফেলেন। তা আপনি খেয়াল করে দেখবেন সে বলছে যে আমরাই তো ডেকে আনি। আপনি তো খেয়াল করে দেখবেন যে এই ডেকে আনার ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, আমরাই বলতে যে আপনি ওনাকে যদি আলাদা সিঙ্গুলার করেন, আমরা বলতে সিঙ্গুলার করছেন, আমি যা বলেছি আজিজ ভাই এবং দর্শকরা বুঝেছেন, আমরাই ডেকে আনি বলেছেন। তা আপনি 2013 সালের দিকে আপনি ওয়াশিংটন টাইমসে বেগম খালেদা জিয়ার লেখাটা পড়েন, আমাদের সবারই সংকটে আছে, তিনি বলছেন বাংলাদেশকে সাহায্য দিবেন না। এটা কোনো কেউ বলতে পারে কিনা, সাবেক 3 প্রধানমন্ত্রী নাকি, তিনি বলতে পারেন কিনা? এটা পারেন না। তা সেটা তো আমাদের সামনে তো অনেকগুলো ডকুমেন্ট সামনে রয়েছে। এখন বাংলাদেশের এখন যে আত্মমর্যাদার প্রশ্ন,
বিশ্বব্যাংক যখন আমাদেরকে পদ্মা সেতু থেকে অন্যায়ভাবে অন্যায্যভাবে তাদের যে চুক্তি, সেই চুক্তি যখন প্রত্যাখ্যান করেছিল এবং ফিরিয়ে নিয়েছিল, তখনকে মনে হয়েছিল যে একমাত্র শেখ হাসিনাই শুধুমাত্র দায়িত্ব নিচ্ছেন পদ্মা সেতু করবার জন্য। আমাদের এই সমস্ত জ্ঞানী গুণীজন, এই যে ডান পাশে বসে আছেন এম এ আজিজরা, সবাই তো বলেছেন যে পদ্মা সেতু বাংলাদেশে হবে না, বিশ্বব্যাংকে বাদ দিয়ে হতেই পারে না। তা তিনি তো প্রমাণ করেছেন যে বিশ্বব্যাংকে বাদ দিয়ে পদ্মা সেতু হতে পারে, এবং তার কিন্তু একটা মধুর প্রতিশোধ তিনি নিয়েছেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছে তিনি যেই ছবিটি তুলে ধরেছেন, তো সেটা তো আত্মমর্যাদার প্রশ্ন। আমি সেই কথাটাই বারবার বলতে চাইছি। এখন আপনি কিভাবে ব্যাখ্যা করছেন, না হলে আপনি ব্যাখ্যা করতে যে অপব্যাখ্যা করছেন কিনা, আবার শুদ্ধ হতে যে আবার আরেকটা অপব্যাখ্যা করছেন কিনা, সেটাও দেখার বিষয়। এই আমার হাতে একটি পত্রিকা আছে, প্রথম আলো একটি কাটিং 2003 সালে। সেখানে তো শেখ হাসিনার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের যে বৈঠক, সেই বৈঠকে তিনি দাবি করেছিলেন কি, তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার দাবি আওয়ামী লীগ প্রতিনিধি যুক্তরাষ্ট্র যাবে। কোন সময়টা? স্পেশাল রেজিস্ট্রেশনের সময়। হ্যাঁ, তা সেটা তো তখন তো যে ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে চলছে, আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ জনগণ, ধর্মীয় সংখ্যালঘু একেবারে নির্যাতন করে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই সময় তিনি তো বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। তার উল্টোটা কিন্তু দেখছি আমরা অন্য জায়গার থেকে। অতএব আজিজ ভাইরা আবার এই যে অতিজ্ঞানী মানুষ, তো অতিজ্ঞানী মানুষের সাধারণ জ্ঞান আবার থাকে না, তারা এই জায়গায় অন্যভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করে এবং সেটা অপব্যাখ্যার পর্যায়ে দাঁড়া যায়। আত্মমর্যাদার প্রশ্ন। আপনি 1952 সালে কি হয়েছিল, মিশরে কি হয়েছিল, যে আমি কামাল আব্দুল নাসের কি করেছিলেন? জনাব মাহমুদ রেজা চৌধুরী, এই বিতর্ক তো মানে একেবারে চলমান, কিন্তু আমরা যে প্রসঙ্গটি দিয়ে শুরু করেছিলাম যে এর কনসিকুয়েন্সটা, আপনি প্রধানমন্ত্রী এই ধরনের একটা সিদ্ধান্তের কথা বা এই ধরনের অভিমত একটা দিয়েছেন, তারপরে প্রোটোকলের বিষয়টি আসছে সাডেনলি, এটার মধ্যে কোরিলেশন খোঁজার চেষ্টা করছেন। কেউ বলছেন যে এটা স্বাভাবিক প্রক্রিয়া, সেও করেছে। কেউ বলছেন যে টাইমিংটা, ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, ওয়াই দিস ইজ সিগনিফিক্যান্ট, এটা কেউ কেউ বলার চেষ্টা করছেন, ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন। কেউ বলছেন যে এটা দেশের স্বার্থের পরিপন্থী হবে, ক্ষুণ্ণ হবে ইত্যাদি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে একটা রাজনৈতিক একটা ডিসকর্ড আছে, একটা ডিসহারমোনি আছে। ওইটা নিয়ে একটা সমাধানের কথা হয়তো দুই পক্ষ নিয়ে আলাপ করছেন। প্রধানমন্ত্রীও একটা ইঙ্গিত দিয়েছেন যে কিছু একটা হলে সেটা পার্লামেন্টের উপরে ভিত্তি করে হবে। বিএনপি সেখানে নেই, শুধু উনি বাবু বলছেন যে একটা সুযোগ আছে যে টেকনোক্র্যাট, কিন্তু ওই ফর্মুলা তো বিএনপি আসলে অ্যাকসেপ্ট করছে না, তারা কোনো আলোচনার প্রসঙ্গ নেই। আপনি একজন অবজারভার হিসেবে, একজন মানে যে লেখক হিসাবে, কলামিস্ট হিসেবে কী মনে করেন যে বাংলাদেশের এই রাজনৈতিক সংকটের উত্তরণের কোনো হেডওয়ে আপনার চোখে আছে কিনা? বাংলাদেশের রাজনৈতিক সংকটের উত্তরণের একটা উপায় হচ্ছে যে আমাদেরকে গণতান্ত্রিক সংস্কৃতি মনা হতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতি মনা মানেই না কেবল ভোট দিলাম বা ভোটে কে জিতলো, রাতে কে জিতলো বা দিনে কে জিতলো, সেটা বিতর্ক না। কিন্তু আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয়, গত 50 বছর আমরা কখনো গণতান্ত্রিক সংস্কৃতি কোটানকোট প্র্যাকটিস করি নাই। আমরা যেটা প্র্যাকটিস করেছি গণতন্ত্রের নামে বিভিন্ন কিছু, গণতন্ত্রের নামে আমরা বিভিন্নভাবে পথ খুঁজতে গিয়ে ভিন্ন পথে চলেছি। এবং এই কারণে আজকের এই সংকট এতদিনে, একদিন না, এতদিনে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে আমরা না পারছি সরকারি দলের কথা রাখতে, না পারছি সরকার না পারছে বিরোধী দলের কথা রাখতে। এখন বিরোধী মানে নাই, কিন্তু রাষ্ট্রবিরোধী। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, যারা সরকারের সমালোচনা করবেন বা সরকারের ভুল বলবেন তারা সব রাষ্ট্র বিরোধী, আর অথবা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, আর যারা এটা বলবে না তারা আবার অন্য দলে। কিন্তু কেউ বলি না যে আমরা দেশের মানে সৈনিক, যেমন কেউ বলে বঙ্গবন্ধুর সৈনিক, কেউ বলে জিয়াউর রহমানের সৈনিক, কিন্তু কেউ আমরা বলতে চাই না আমরা দেশের সৈনিক। এবং এই দেশাত্মবোধটা যদি আমাদের রাজনীতিতে না আসে, এবং রাজনৈতিক যারা, আমি বলবো যারা এক্সপার্টিজ, যেমন সুভাষ এখানে আছেন, আজিজ ভাই এখানে আছেন, তাদের মধ্যে যদি এই জিনিসটা না আসে যে দলীয় একটা সীমাবদ্ধতার বাইরে গিয়ে বলা, ফর দ্য পিপুল এবং অফ দ্য পিপুলের পক্ষে হয়ে কিছু বলা, সেইটা যখন না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি চালু হবার সম্ভাবনা খুবই কম এবং আমাদের সংকটের সমাধানের সম্ভাবনাও খুব কম। জি জনাব আজিজ, কি উনি যেটা বলার চেষ্টা করলেন যে আমরা ডিপলি ডিভাইডেড, এবং সেখানে আমাদের এই মানে কী বলে যে কোর চেতনাটা আসলে এক ধরনের ডিমিনিশিং,
তাহলে নেমেছে, আমরা সব ওটা partisan হলো যে দৃষ্টিভঙ্গি। আগে 60-70s-এ আপনার সমাজতান্ত্রিক বিপ্লব হতো দেশে দেশে, সেখানে সমাজতন্ত্র কায়েম হওয়ার সাথে সাথে আগে প্রথমে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতো, মানুষের চৈতন্যের পরিবর্তন। তা আমাদের কি সেই অবস্থাটা আছে? এটা অনেক সুদূর পরবর্তী, দীর্ঘস্থায়ী ব্যাপার। সময় লাগবে। এখনকার সমস্যার সমাধানের জন্য একমাত্র পথ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দল বিশেষ করে তাদেরকে কনভিন্স করা যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, অর্থাৎ তাহলে তারা নির্বাচনে আসবে। অন্য কোনো সেই নির্বাচনে medicine যেই দেখানো- জিতুক। যেই জিতুক, এছাড়া কোনো মেডিসিন নাই। এখন প্রশ্ন হচ্ছে কে করবে এটা? সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি যারা আন্দোলন করছে, যা নিয়ে আন্দোলন করছে, সেই ইস্যুতে কথা বলবে, সেখানে যুক্তিতর্ক হবে, আমরা শুনবো প্রয়োজনে, ওইটা ওপেন ডোরে কথা হবে, টেলিভিশন ওপেন থাকবে, যুক্তি দিবে যে এই কারণে এটা ঠিক না, এই কারণে এটা ঠিক না, এই কারণে এটি ঠিক না, একটা ডিবেট করবে। বহুদলীয় সংস্কৃতিতে যেখানে সমস্যা সেখানেই আলোচনা, সেখানে সমাধান। এবং এই যে সাবেক রাষ্ট্রপতি, তিনিও কিন্তু বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা যদি সুসংগত না হয় তাহলে উন্নয়নও কিন্তু স্থায়ী হয় না, আর সমস্যা থাকলে আলোচনা করে সমাধান করতে হবে। এই বর্তমান প্রেসিডেন্টও পাবনা আজকে রিসিপশন নিচ্ছে, সেখানেও বলেছেন। কিন্তু এটা মুখে বলে, সবাই বলে, কিন্তু করে না কেউ। আমাদের বিরোধী দলও বলে, প্রধানমন্ত্রী বলে, দেখেন আমাদের সরকারি দল বলে আমরা গণতন্ত্র রক্ষা করব, কিন্তু পৃথিবীর কেউ বলে না দেশে গণতন্ত্র আছে, বলে হাইব্রিড গণতন্ত্র আছে। আবার বিরোধী দল আছে, আমরা কয় তা আমরা গণতন্ত্র উদ্ধার করব। কিন্তু একটি দলের ভিতরে গণতন্ত্র আছে, যে দলের ভিতরে গণতন্ত্র নাই সে গণতন্ত্র উপহার দিবে কিভাবে বলেন আপনি? জাতীয় পার্টি বলেন, থার্ড পার্টি যদি ধরেন, জাতীয় পার্টি, বিএনপি, তাদের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান মানে অল ইন অল, কমিটি ভেঙে দিতে পারে, কমিটি করতে পারে। আওয়ামী লীগ একটা পুরনো সংগঠন, স্বাধীনতার নেতৃত্ব দিল, গণতন্ত্রের জন্য স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত হলো, সেই দলে এখন ইশারা ইঙ্গিতে নেতা নির্বাচিত হয়, প্রেস রিলিজ দিয়ে নেতা নির্বাচিত হয়। দেশটা কোথায় নিয়ে গেল? এখন যদি প্রশ্ন করেন সবকে আওয়ামী লীগ করবে, হ্যাঁ আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দায়িত্ব বেশি, এবং সরকারেও আছে, 15 বছর ধরে আছে সরকারে, এবং প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার অধিকারী, তাকেই একবার না পারিলে দেখো বারবার, আবার ডাকেন বিরোধী দলকে, আবার ডাকেন বিরোধী দলকে। আমরা দেখি শুনি বিরোধী দল কিন্তু ওই যে প্রসঙ্গগুলো চলে আসে, ওই ক্ষতের বিষয়গুলো চলে আসে, যে আপনারা মানে যারা বিরোধীতে আছে তারা যে অতীতে এই কাজগুলো করেছে সেগুলো মানে কি বলে রিকনসিলিয়েশনের পথে প্রধান অন্তরায় হয়ে আছে। শোনেন, এখন যদি আপনি যে পেন্ডোরা ওপেন করেন, কে করেন নাই? দেশ স্বাধীন হওয়ার পরে ভাঙাচুরা দেশে প্রধানমন্ত্রী ক্ষমতায় বসছে, তিনি তো চেয়ারেও ঠিক মতো বসতে পারেন নাই, কিন্তু রক্ষী বাহিনী করে কিন্তু ট্রাকের পিছনে মানুষ পায়ে বাঁধে দিতে হত্যা করছে। আমি নিজে দেখছি, আমার বাড়ির পাশ দিয়ে হয়েছে তো। রক্ষী বাহিনী বলে 30,000 মেরে ফেলছে, জাসদ বলে আমাদের 30,000 মেরে ফেলছে, মারছে তো। অর্থাৎ দেশটা শান্তি কখন ছিল বলেন? এরপরে বিএনপি র্যাব করে দিল, সেই র্যাবে এখন র্যাবে দেখা গেল তখন সরকারে ছিল বিএনপি, ঠিকই দেখা গেল যুব দল ছাত্র দলের লোকই বেশি মারা গেল। এখন সেই র্যাব র্যান্ডম ব্যাপার। এখন এই ম্যারিন ড্রাইভে এক মেজর সিনহা মরে যাওয়ার পরে এটা এখন থেমে গেছে। সুভাষ সিংহ রায় এই যে নাটকের ঢঙ্গের যে মুখস্থ বক্তৃতা, এটা তো দিনের পর দিন শুনে আসছি, এটা একঘেয়েমি হয়ে গেছে। এবং আজিজ ভাইদের টার্গেট থাকে যে ঘুরে ফিরে বদনামগুলো করে এবং দুই দলকে এক পাল্লায় মেপে মূলত বিএনপির পক্ষে নিয়ে যাওয়া কথাগুলো, এগুলো তো হয়তো দেখে আসছি। তা আমি এতে আশ্চর্য হই না। আপনি সংসদীয় ধারা রাজনীতি যখন প্রতিষ্ঠিত হলো 91 সালের নির্বাচনের পরে, তখনও তো বিএনপি সেই সংসদীয় ধারা প্রতিষ্ঠা করতে চায়নি। কেননা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন যে সরকারি দল বিল আনছে না, আমি এখন কি করব, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরোধী দলের নেতা, তার নির্দেশে আব্দুস সামাদ আজাদ এই বিলটি উত্থাপন করেছিলেন, এগুলো জানা আমার। এবং এটাও বাদ দিলাম, 2008 থেকে 2009 থেকে 2014 পর্যন্ত বিরোধী দলের নেতা ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি মাত্র পার্লামেন্টে গিয়েছেন 8 কি 9 দিন। আপনি সংসদীয় ধারা রাজনীতির কথা বলছেন, আলাপ আলোচনার কথা বলছেন না, কীভাবে আলাপ আলোচনা করবেন? আপনি আলোচনার ক্ষেত্র তো রাখেননি। এবং তারপরও 2014 সালের আগে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন না,
এত কিছুর পরও আপনি যে ক্ষতের কথা বললেন, অনেকগুলো মানে ক্ষত রয়েছে, এত ব্লিডিং অফ দ্য উন্ড, সেই ক্ষতের থেকে অতিক্রম করে তিনি বারবার যাওয়ার চেষ্টা করেছে। এই যে রাজনীতি সংস্কৃতির কথা বললেন না, রাজনীতি সংস্কৃতি তো আপনার তো নির্মাণ করতে হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কি হয়েছে? রাষ্ট্রকে ধ্বংস করে পাকিস্তান ধারায় ফিরে আনার জন্য যা যা করা সব করা হয়েছে। আপনি যখন বলছেন তখন আপনি 1.5 দশক আগের কথা বলছেন বা তারও আগের কথা বলছেন, কিন্তু এই দশকে তার যে একটা কি বলছে একটা প্রোগ্রেস হওয়ার কথা, সেখানে কতখানি প্রোগ্রেস হয়েছে যে অভিযোগগুলো করা হচ্ছে? আপনার এই কথাটা আমার এত ভালো লেগেছে জলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যারা এখন লড়াই করছেন তাদের ভাষায় বলছেন, সেই লড়াই যারা করছেন, যে বিশেষ করে বিএনপির কথা বলি আমি, তারা কি কোনো আজ পর্যন্ত অনুশোচনা ব্যক্ত করেছেন? 2004 সালে 21 সেটা না করলে এখানে প্রোগ্রেসের কোনো জায়গা নেই। আপনার রাজনৈতিক সংস্কৃতি তো আপনি একপক্ষীয় না, স্বয়ংভূ না, আপনাকে সেই জায়গা তো নির্মাণ করতে হয়, আপনাকে অবদান রাখতে হয়। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। এক্সাম্পল তো তৈরি করতে হবে যে না তোমরা খারাপ করছো, আমরা কিছু ভালো মানে কি বল যে প্রিন্সিপাল কিছু স্ট্যান্ড, যেটা হলো অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল, অ্যাপার্ট ফ্রম ডেভেলপমেন্ট, অ্যাপার্ট ফ্রম ডেভেলপমেন্ট। আপনাকে বারবার ধন্যবাদ জ্ঞাপন করতে হচ্ছে আমার, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি দেখুন তো 2008 সালের নির্বাচনে যে ভূমিধস বিজয় আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছিল, সেই বিজয়ের পরে বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার কথা ছিল, প্রথম দিনেই তিনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোনো প্রকার বিজয় মিছিল করা যাবে না, বিরোধী দলকে সংখ্যা দিয়ে আমি মূল্যায়ন করব না। না, কিন্তু আবার সেই জায়গা থেকে কালচারটা কি ডেভেলপ করতে পেরেছেন? কিন্তু আবার সে 2014 সালের নির্বাচনটা বলেছিল যে এটা একটা করার জন্য করা হচ্ছে, দেন উই উইল গো ফর অ্যানাদার ইলেকশন। ডিড ইট হ্যাপেন? আবারও ধন্যবাদ জানাই। জি, আপনি আজিজ ভাই বলবেন যে এটা প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী কোনো বক্তৃতা দেখাতে পারবেন নাই। যাই হোক, আমাদের রাজনীতি সংস্কৃতির যে কথা এখানে আলোচনা হচ্ছে, আপনি 2014 সালের নির্বাচনকে আপনি কি নির্বাচন করতে দিয়েছেন? মানুষ পুড়িয়ে প্রতিরোধ করতে গিয়েছেন, নির্বাচন করতে গিয়েছিলেন। আবার বিএনপি তো বিলম্বিত বোধোদয় হয়। 2019 সালে সেপ্টেম্বর মাসের 1 তারিখে দৈনিক ভোরের কাগজে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন 2014 নির্বাচনে অংশগ্রহণ না কিন্তু করা এটা ওনার পক্ষ থেকে আবার এটার বিরোধিতা করা হয়েছে, যেহেতু উনি নেই করতে পারেন অন ডকুমেন্টেড না, সেটা আমাদের কাগজগুলোরও তো অনেক সময় দেখা যায় উনি এটা মানে এটা আপনি এর আগেও একদিন বলেছেন, বাট উনি এটা আমি তো তথ্য দিয়ে কথা বলার চেষ্টা উনি কাগজ দেখিয়েছেন কিন্তু উনি ডিনাই করেছেন এটা, বাট উনি নাই যেহেতু আমরা ওনাকে নিয়ে আলোচনা করছি না। আমি তো সেই যে জায়গাটায়, তা সেই জায়গাটাকে আপনি কি সংস্কৃতি নির্মাণের জন্য কাজ করেছেন? করেননি। আপনি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর বঙ্গবন্ধু কন্যা ছুটে গিয়েছেন না, আপনি কি মর্যাদা রেখেছেন? রাখেননি। সে ব্যাপারে কিন্তু আজিজ ভাইরা কথা বলবেন না। সেই কারণে আমার কিন্তু খুব দুঃখ এবং বেদনা। কিন্তু না, প্রশ্নটা যেটা করা হচ্ছে যে এগুলো হচ্ছে দেয়ার ডেভিয়েশনস বা এগুলো ডেফিসিট, কিন্তু তার মানে এই না যে ইলেকশনের ক্রেডিবিলিটি, ইলেকশনের ট্রাস্ট, ইলেকশনের পার্টিসিপেশন, দ্যাট শুড বি কি বলে যে দ্য কোর অফ দি অল ডায়ালগস অথবা ওই জায়গাটার মধ্যে তো কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত না। ওইটা যেটা ওনারা বলছেন যে ওই জায়গার মধ্যে তো কনভিন্স হতে হবে যে যদি আমি এখন যে খেলাতে নামবো সেই খেলার রেজাল্ট যাই হোক না কেন সেটা। আপনি প্রতি মুহূর্তের এই সরকারকে টেনে হিসড়ে নামানোর জন্য আপনি চিৎকার করছেন এবং যা করবার তাই করছেন, করেন। 10 ডিসেম্বরের পরে বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে থাকবে, তারেক জিয়া দেশে আসবেন, এগুলো কি সাংবিধানিক বক্তব্য? আর গণতন্ত্র নাই। উনি যে আওয়ামী লীগের নিয়ে যে প্রসঙ্গটা বললেন, বিএনপির সাথে মিলাই দিয়ে বললেন, আমি বিএনপির কোনো নির্বাহী কমিটির সভা কখনো দেখেছেন? আপনি প্রশ্ন করেছেন কখনো? 7-এর ক ধারা যখন বাতিল করেছে, না এটা বলেছে, উনি স্বীকার করেছে যে বড় দুই দলে নাই, কিন্তু না বড় দুই দলে নাই না, কিন্তু আবার বলতে এটা বলছেন যে আওয়ামী লীগের দায়িত্ব বেশি, বিকজ আওয়ামী লীগ দ্য পায়োনিয়ার। হ্যাঁ, আওয়ামী লীগের দায়িত্ব বেশি। বিখ্যাত উক্তি আমি শেষ করি যে আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, কিন্তু পরের সামান্য ত্রুটি লই আকাশ বিদীর্ণ করি। জনাব রেজা চৌধুরী, আসলে মানে এই ডিবেট, এই কনফ্রন্টেশন, এই এর শেষ কথা। হ্যাঁ, এখানে আমার দুইজন সম্মানিত অতিথি এবং বিজ্ঞজন দুজনই একটা পার্টি বা একটা আদর্শের পক্ষে সমর্থন রেখে কথা বলছেন। এখানে আমি একমাত্র যে আমি কোনো পার্টির পক্ষে না, আমি আমার নিজের পক্ষে, এবং আমি সচেতনভাবে যেটা অনুধাবন করি, আমার অভিজ্ঞতা যা বলে, হ্যাঁ সেটাই হচ্ছে আমি বলতে চেষ্টা করি। আমার দৃষ্টিতে এবং আমার অবজারভেশনে আমি দেখি নাই বাংলাদেশে কখনো গণতন্ত্রের চর্চা হয়েছে, কোট আনকোট। যেটা হয়েছে দলীয়ভাবে হয়েছে, এবং যেটা বলতেছেন যে আগুন সন্ত্রাস কিংবা
বন্দুক দিয়ে মানুষ গুলি করে মারা, এগুলোর কিন্তু এভিডেন্সিয়াল কোনো ফ্যাক্ট আমরা এখনো পাইনি, যেটা এই করেছে, এ করেছে না বি করেছেন না সি করেছে, নাকি এর মাঝ থেকে কেউ সুবিধা অর্জন করার জন্য একে অন্যকে দোষারোপ করার জন্য করছে, এর মধ্যে কোনো এভিডেন্সিয়াল ফ্যাক্ট অ্যান্ড মানে ফিগারস নাই। আমরা বলি, কিন্তু আমার মনে হয় যে আমাদের কোনো কথা বলবার আগে একেবারে সরাসরি একটা এভিডেন্সিয়াল ফ্যাক্ট আসা উচিত। তো এটা কে 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 কোথা থেকে আসবে? এটা আকাশ থেকে আসবে এভিডেন্সিয়াল? না না না, এটাই তো কথা, আমরা তো এটা এই আকাশ দেশেরই থেকে মানুষ, আসে তাই নাই, এটা তো আকাশ থেকে আসে নাই। এখন আমি যে বিএনপি যদি বলে এটা আওয়ামী লীগ করেছে, তার কি সেটা দৃষ্টান্ত তো আপনি প্রমাণ? সংস্কৃতির কথা বললেন, সেটা পার্ট অফ দ্য সংস্কৃতি, Of কিন্তু course, তো কি হয়েছে এই- সাধারণ মানুষের কাছে সেই পালস আছে, আপনি এভিডেন্সিয়াল ফ্যাক্ট কোথা থেকে পাবেন? হ্যাঁ, এভিডেন্সিয়াল কেন কথা তো পাই, এত আমাদের মানে আপনি সাংবাদিক, এত কি মিডিয়া। আপনি এফবিআই কে এনে কিংবা না পেশার না না, বিভিন্ন তদন্ত সেটা না, সংস্থা আমাদের এত মিডিয়া, আমাদের এত লার্নেড সাংবাদিক আছে, তারা কি কেউ বলতে পারবে না যে এখানে এই যে দোষ অপরাধগুলা কারা কারা করেছে, তারা কারা, তাদের চরিত্র কি, তারা কোন দলের? প্রতিটা দলেই কিন্তু বহিরাগত আছে, সেই বহিরাগত দিয়ে আপনি তো দলের আসল মূল্যায়ন করা সম্ভব না। অতএব কি কেউ কাউকে দোষারোপ করার আগে আমি মনে করি ব্যক্তিগতভাবে এভিডেন্স থাকা উচিত। আমি কিসের উপর ভিত্তি করে তাকে, বিএনপি বলবে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ বলবে বিএনপি করেছে, এটা রাজনৈতিক এক ধরনের দোষারোপ। এটা পলিটিক্যাল হিস্ট্রি। এটা তো আপনি যেহেতু বলছেন যে আপনি কোনো পক্ষে নেই, বাট ইউ নো দ্য ফ্যাক্টস যে হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি, Yes, সেটা মানে of course. কি বলে যে ইরেসপেক্টিভ অফ এনি পার্টি অ্যাফিলিয়েশন, আপনি তো জানবেন যে আসলে কি ঘটেছে, কে কতটা বলছে, এটা মূল্যায়ন করার ভার যদি আপনি নিজেকে নিরপেক্ষ মনে করেন, তাহলে তো আপনি বুঝবেন কার কতটা দায়। শেষ করেন, 1 মিনিটে আমি শেষ করতে পারি। বিষয় হলো, যে দেশে বোম ফাটে নাই, আগুন লাগে নাই, অথচ মামলা হয় বিরোধী দলের বিরুদ্ধে, সে দেশে গণতন্ত্র ফাংশন করতে পারে না। আর যে দেশে এই যে আগুন সন্ত্রাস করা হলো, এতগুলো কেস, একটা কেসের একটা কেসের চার্জশিট দিয়েছে, তাও পায় না। আমরা যেটা বললেন ভাইজান যে পত্রিকা, হ্যাঁ অনেক পত্রিকায় ছাপা হয়েছে, সেখানে দেখা গেছে তো আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরাও বোম ফাটাইছে, সাথে বিএনপি অবরোধ আছে, তার দায় আছে, ঠিক আছে মানলাম, কিন্তু সেখানে ওই বিহঙ্গকারীতে আগুন লাগে, আর তার কারণে সে নমিনেশন পায় কেন? তো সুতরাং এটা ছিল এই যে আগুন সন্ত্রাস, এটা একটা অছিলা, সবাই সুযোগ দিচ্ছে এখান থেকে। হ্যাঁ, যারা ডেকেছে তারা দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু সুবিধাটা সবাই নিছে। এখন এই জন্যই আমি বলছি যে এখন যা হয়েছে, এখন দাদার ভাষায় বলতে হয়, অমুকে মানে নাই, অমুকটা করে নাই, অমুক করে নাই। দেশ তো 2 ভাগ করে, আরেক ভাগ জনগণকে তারাই দিতে পারবেন না, তাদের নিয়েই তো বসবাস করতে হবে। সুতরাং এটা সমাপ্তি টানতে হবে। সুতরাং প্রধানমন্ত্রীকে ইনিশিয়েটিভ নিতে হবে, আলোচনায় বসে এটার সমাধান করতে হবে। আজিজ ভাই যে সমস্ত কাঁচা বাংলা বলেন প্রায় ক্ষেত্রে, বেগম খালেদা জিয়া যে টেলিফোনে মাননীয় প্রধানমন্ত্রীকে যা বলেছিলেন, সে ওই কাঁচা বাংলার তুলনায় কাঁচা বাংলা কিছুই না, একেবারে লঘু। তা সেখানে আপনি কিভাবে আপনি সংস্কৃতির উন্নয়ন ঘটাবেন? আর এভিডেন্সের কথা বলছেন, যেটা বললেন যে একটা পক্ষকে তো আপনি বিতরণ করে দিতে না পারবেন না, বিতরণ করা তো কোনো মানে কোনো লক্ষ্য আপনি দেখেছেন? there তাহলে has তো to be a আরাফাত রহমান formula of খোকর accommodation. মৃত্যুর পরে মাননীয় প্রধানমন্ত্রী যেতেন না। এত হত্যাকাণ্ড হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, ইন্ডেমনিটি আইন দিয়ে সেই পথ রুদ্ধ করা হয়েছিল, তার বিচার ব্যবস্থা পর্যন্ত বিঘ্নিত করা হয়েছিল না, অনেক কিছু হয়েছিল। তারপরেও তো মাননীয় প্রধানমন্ত্রী রুলিং পার্টি তাদের ইন্টেনশন আছে। যে কথাটি প্রসঙ্গটা আসলে এভিডেন্স কিচ্ছু না। যে কোনো টেলিভিশন চ্যানেল আছে, প্রডিউসারদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আগুন যারা লাগিয়েছিল তারা কারা লাগিয়েছিল এবং সিডি পাঠাতো কারা, যারা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বিভিন্ন জায়গায়, কুড়িগ্রাম, যখন গাইবান্ধা সিডি পাঠাতো কিন্তু ওই যুদ্ধ দলের পক্ষ থেকে। আমি শেষ করছি। এবং বেগম খালেদা জিয়াকে এটিএন নিউজের একজন সাংবাদিক যখন প্রশ্ন করেছিলেন, ম্যাডাম কি অর্জিত হলো, এই যে এত মানুষ পুড়ে গেল, এত মানুষ মারা গেল, কি অর্জিত হলো, তিনি উত্তর দিয়েছিলেন, জনগণের সমর্থন পেয়েছে। মানে মানুষের হত্যা করে জনগণের সমর্থন পেয়েছে। একটু আমার ব্যক্তিগত মতে জনগণের সমর্থন সেই অর্থে কোনো দলের প্রতি নাই, সেটা সরকারের পক্ষেও নাই সেই অর্থে, নিরঙ্কুশ, এবং সেটা বিরোধী দলের পক্ষে নাই। কারণ তারা যারাই ক্ষমতায় গেছেন তারা কেউই প্রুফ করতে পারেন নাই দে ওয়ার্ক ফর দ্য পিপল। এবং এইখানে আমাদের ক্ষমতাটাই সবচেয়ে বড়, দলটা বড়, সবচেয়ে বড়, দেশ তারপরে। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকে আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com, এটা ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবর আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।